তো পিঁয়াজের থিওরিতে পিঁয়াজে বারবার এই কথাটাই বলেছিল যে বাচ্চা নিজেই সবকিছু করবে, তাই তো? আচ্ছা, ভাইগৎস্কিও কিন্তু বলেছিল যে বাচ্চা নিজেই সবকিছু করবে। দুজনের মধ্যে মিল এটাই, দুজনের থিওরি অনুযায়ী বাচ্চা অ্যাক্টিভ লার্নার, বাচ্চা অ্যাক্টিভলি সবকিছু করছে, প্যাসিভলি করছে না। কিন্তু পিঁয়াজে কি বলেছিল যে বাচ্চার পেছনে বাচ্চাকে যে মানে ড্রাইভ করবে বাচ্চার লার্নিংকে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। তার মানে ডেভেলপমেন্ট আগে হবে, তারপরে লার্নিং হবে। এর থিওরিতে একটা বাচ্চার বিকাশের জন্য তার পেছনে দুজন দায়ী। একজন হচ্ছে তার সোসাইটি, আরেকজনকে তার সোসাইটির যেসব কালচার, সোশিও কালচারাল থিওরি বলছে। ল্যাঙ্গুয়েজও দায়ী, কালচার সোসাইটির মধ্যেই ল্যাঙ্গুয়েজ একটা পার্ট, সেজন্যই ল্যাঙ্গুয়েজ দায়ী। তো যদি কেউ একে হেল্প করে ডেভেলপমেন্টালি রেডি হওয়ার জন্য, তাহলে বাচ্চাটার কোন জিনিসটা আগে ঘটবে? আগে বাচ্চাটা হেল্পটা পাচ্ছে, তার মানে বাচ্চাটার শিখনটা আগে হচ্ছে, তারপরে সেই অনুযায়ী তার ডেভেলপমেন্ট হচ্ছে। পেঁয়াজের থেকে এ একটু আলাদা। পেঁয়াজে বলেছিল আগে বাচ্চাটা কী হবে? ডেভেলপমেন্টালি রেডি হবে, কারণ বাচ্চা তো লিটল সায়েন্টিস্ট, নিজে সব কিছু করছে, রেডি হচ্ছে, তারপরে লার্নিং হচ্ছে। আগে ডেভেলপমেন্ট, তারপরে লার্নিং। এর থিওরি অনুযায়ী কী হচ্ছে? আগে বাচ্চা শিখছে, শেখার ফলে তার বিকাশটা প্রভাবিত হচ্ছে। আগে শেখা মানে লার্নিং, তারপরে ডেভেলপমেন্ট। পরিষ্কার? দুজন আলাদা করে। আর কার মাধ্যমে শিখছে এখানটাতে? সোসাইটি, ল্যাঙ্গুয়েজ, সোসাইটির যেসব কালচার, সেগুলোর মাধ্যমে। এটা মূলত কি একটা সামাজিক প্রক্রিয়া, জ্ঞানমূলক বিকাশ ভাইগৎস্কিস থিওরি অনুযায়ী কীরকম একটা সামাজিক প্রক্রিয়া, যেখানটাতে বাচ্চা একা একা না থেকে, বাচ্চা কাদের মধ্যে আছে? বাচ্চা অনেকের মধ্যে আছে। এই জিনিসটা সাধারণত আমরা যারা গ্রামে বড় হয়েছি সেখানটাতে আমরা দেখেছি, তাই না? সেখানটাতে আমাদের জেঠুরা এসে আমাকে থাপ্পড় মেরে দিল, কাকু এসে বকে দিল। এখন তুমি থাপ্পড় মারলে তোমার কেস হয়ে যাবে। তো ওই জিনিসটাতে ভাইগৎস্কি বিশ্বাস করতো যে সোসাইটির মাধ্যমে একটা বাচ্চার কি হচ্ছে? বিকাশ ঘটছে। ঠিক আছে? তিনি দুই ধরনের টুল কিটের কথা বলেছিলেন, একটা বলেছিলেন ফিজিক্যাল টুল, আর একটা কি বলেছিলেন? ইন্টেলেকচুয়াল টুল। এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে, থেকে আমরা প্রশ্ন পাবো। ফিজিক্যাল টুল বা ভৌত হাতিয়ার কোনগুলো? যেগুলোকে আমরা ফিজিক্যালি নড়াচড়া করতে পারছি, লাইক কম্পিউটার হতে পারে, ক্যালকুলেটর হতে পারে, তাই না? এগুলো তো ম্যাটেরিয়াল, হাত দিয়ে আমি নাড়াচাড়া করছি, এটার মাধ্যমে আমার বিকাশ ঘটছে। কম্পিউটারের হেল্প নিচ্ছি, ইসের হেল্প নিচ্ছি, এখন তো ফোনও ফিজিক্যাল টুলের মধ্যে, ক্যালকুলেটর। আর ইন্টেলেকচুয়াল টুল বা মানসিক হাতিয়ার কোনগুলো? যেগুলো আমার মনের মধ্যে রয়েছে, লাইক আমার কি? ল্যাঙ্গুয়েজ, তাই না? ভাষার মাধ্যমে তো আমার বিকাশ ঘটছে। তো ভাষাটা এর থিওরি অনুযায়ী কি? ইন্টেলেকচুয়াল টুল, বা কি বলবো আমরা এটাকে? মানসিক হাতিয়ার। আর কি আছে ভাষা ছাড়া? ফ্রেমওয়ার্কস আছে, ম্যাপস আছে, যেগুলো আমার মাথায় লোড করতে পারছি, সেই সব জিনিসপত্রগুলো কি? ইন্টেলেকচুয়াল টুল। এই দুটোর মাধ্যমে আমি বিকাশকে কি করছি? ত্বরান্বিত করছি। বোঝা গেল? এই যে এখানটাতে আমরা চ্যাপ্টারটা শুরু করার সময়ই বললাম যে বাচ্চাটাকে কি করা হবে? অন্য কেউ তাকে গাইড করবে, অন্য কেউ হেল্প করবে, সোসাইটি হেল্প করবে, তাই তো? তো সোসাইটি তো একটা বড় পার্ট, তার মধ্যে যারা হেল্প করতে পারে তারা নিশ্চয়ই আমার থেকে বেশি জানে। তো তাদেরকে পিঁয়াজে কি বলেছিলেন? MKO, মোর নলেজেবল আদার্স। যে বাচ্চাটার থেকে বেশি জানে। এটা কারা হতে পারে? টিচার, প্যারেন্ট, আর বন্ধুও হতে পারে, কিন্তু পিয়ার্সও হতে পারে। বন্ধুরাও MKOর মধ্যে হতে পারে, আমরা বন্ধুর কাছ থেকে অনেক ভালো জিনিস জানতে পারি, তো বন্ধুরাও MKOর মধ্যে হতে পারে। দেখো লেখা আছে এনিওয়ান উইথ হায়ার এবিলিটি লেভেল অর বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য স্পেসিফিক টাস্ক। যে কোনো একটা স্পেসিফিক টাস্ক যে ওর থেকে বেশি জানে, সেই ওর কাছে কে? ওর কাছে MKO। ঠিক আছে? এবার MKOর মধ্যে কয়েকজন ওকে হেল্প করবে, সবাই তো হেল্প করে না। তো যখন ওকে হেল্প করে তখন কি হয় ঘটনাটা? তখন হয় বাচ্চার বিকাশ ঘটে। কোন পরিসরে বিকাশ ঘটে? একটা পরিসর যেটা বাচ্চা নিজেই করতে পারে, সেটাকে আমরা কি বলি? এটাকে বলে জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, যেটা বাচ্চা নিজেই পারছে, এতটুকু পোর্শন। এবার কেউ একটা এসে ওকে হেল্প করলো যে তুমি এইভাবে করো, তাহলে তুমি পারতে পারো, তখন বাচ্চাটা সেভাবে করলো, করার ফলে তার বিকাশটা আরেক দিকে ছড়ালো। এই যে ছড়ানোর জায়গাটা, যেটা এরকম হলুদ হয়ে আছে, সেই জায়গাটাকে আমরা কি বলি? ZPD, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। প্রত্যেক বছর টেটে এখান থেকে প্রশ্ন আসে, নৈকট্য বিকাশের সীমা। ইটস অ্যান্ড এভরি ইয়ার টেটের যে কোনো একটা ব্যাপারে এখান থেকে আমরা প্রশ্ন পাবো, ঠিক? আর এটাকে বলে পোটেনশিয়াল ডেভেলপমেন্ট, ওর বাইরে যেটা আছে, মানে এখনো পোটেনশিয়াল রয়েছে কিন্তু এই মুহূর্তে সম্ভব না, আরো বড় হবে যখন, তখন ওর ওই জায়গাতে ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্ট তো কোনো ফিক্স জায়গা না, তো জন্য বাইরেরটাকেও পোটেনশিয়াল ডেভেলপমেন্ট বলি, আর এটাকে আমরা কি বলি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটা কিন্তু ডিফারেন্সটা, বাচ্চা নিজে যেটুকু করতে পারবে আর তার থেকে হেল্প পেলে যেটুকু করতে পারবে, এই ডিফারেন্সটাকে আমরা কি বলবো? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। পুরোটাকে না কিন্তু, শুধু এইটুকুকে। বোঝা গেল?
কিভাবে পারবে, কিভাবে ওটার মধ্যেও ডেভেলপমেন্টটা ঘটবে? স্ক্যাফোল্ডিংয়ের মাধ্যমে, তাই না? অনেকগুলো আমার মধ্যে, আমার আশপাশে এমকেও আছে, আমার আশপাশে অনেকেই অনেক বেশি কিছু জানে আমার থেকে। তাদের মধ্যে স্পেসিফিক কিছু পার্সন হবে যারা আমাকে হেল্প করবে। কিভাবে হেল্প করবে? এসে নিয়ে বলবে যে তুমি এইভাবে করে দেখো হচ্ছে কিনা। করে দেবে না, জাস্ট তোমাকে উদ্দীপনা দেবে, কিউজ দিবে, হিন্টস দিবে, তাই না? তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলি স্ক্যাফোল্ডার। তারা যে হেল্পটা করে সেটাকে আমরা কি বলি? স্ক্যাফোল্ডিং। কি করে মনে রাখতে বলেছিলাম? যে ধরে নাও একটা কাগজের টুকরোর মধ্যে কোনো আইডিয়া লিখে তোমার মাথায় ঢুকিয়ে দিল, মুড়িয়ে দিয়ে, তোমার মাথায় ধীরে ধীরে জিনিসটা আনফোল্ড হলো, তারপরে তুমি সেটা করতে পারলে। দিস ইজ স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিংয়ে কিন্তু কোনো কিছু ডাইরেক্ট করে দেওয়া হয় না, তোমাকে হিন্টস দিয়ে দেওয়া হয় যে হিন্টসটা কীরকম হওয়া উচিত। যে হিন্টসটা হবে টেম্পোরারি সাপোর্ট, সাময়িকভাবে দেবে, কন্টিনিউ থাকবে না। প্রোভাইডেড বাই অ্যান এমকেও টু হেল্প লার্নার মাস্টার এ টাস্ক। তারপরে কি হয়? গ্র্যাজুয়ালি রিমুভ করে দেওয়া হয় ওটাকে, হেল্পটাকে। যদি হেল্প করেই যেত তাহলে বাচ্চার তো অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকতো না, বাচ্চা তো প্যাসিভ হয়ে যেত, তাই না? তো হেল্পটাকে ধীরে ধীরে উঠিয়ে নিতে হবে। কিভাবে আমরা হেল্প করতে পারি? হিন্টস দিয়ে, এটা দিয়ে, কি দিয়ে? হাফ সলভ এক্সাম্পলস। এগুলো সব আমার কিসের মধ্যে পড়ে? স্ক্যাফোল্ডিং এর মধ্যেই পড়ে। বোঝা গেল? এটার বাংলা নাম কি? মাচা বা ভাড়া বন্ধন। এবার একটা মজার জায়গা, যেটা আমাদের আগের দিনও পড়তে হয়েছিল, আবার পড়তে হচ্ছে। পেঁয়াজের থিওরিতে আমরা কি দেখেছিলাম? ভাষা এবং চিন্তার মধ্যে পেঁয়াজে একটা কথা বলেছিল। কি বলেছিল? চিন্তা আগে চলে আসছে। কিভাবে আমরা এটাকে সাপোর্ট করেছিলাম, এই থিওরিটাকে? এটার পেছনে কিছু একটা যুক্তি দিয়েছিলাম। সেন্সারি মোটর স্টেজে বাচ্চার কোন এবিলিটি অর্জন করে? অবজেক্ট পারমানেন্স। অবজেক্ট পারমানেন্সটা কি? তার ফলে কি হয়? বস্তুর স্থায়িত্ব। গ্লোব না, মানে চোখের সামনে না থাকলেও সেটার প্রতি তার যে নলেজটা সেটা মাথায় থেকে যায়। যেমন ধরে নাও এরকম করে ওর চোখের সামনে থেকে এটা সরিয়ে দিলাম পেনটা, ও কিন্তু ভুলে যাবে না, ওর নজরটা পেনে থাকবে, পেন নিয়েও ভাববে। এই যে মনে রাখার ক্ষমতাটা, তার মানে ওর মাথায় পেন সংক্রান্ত একটা মেমোরি তৈরি হয়েছে, তাই না? ওই মেমোরিগুলোকে পেঁয়াজে কি বলেছিল? স্কিমা। তাহলে বাচ্চার স্কিমা কখন তৈরি হয়েছে? 2 বছরের মধ্যেই স্কিমা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তখন বাচ্চা কথা বলে? বলে না। তাহলে কোনটা আগে আসলো? থটস, থিঙ্কিং প্রসেস। স্কিমা তো থিঙ্কিং প্রসেসেরই পার্ট। তাহলে থিঙ্কিং প্রসেস আগে আসলো, তারপরে আসলো ল্যাঙ্গুয়েজ। এবং ল্যাঙ্গুয়েজে আমরা দেখেছিলাম ইগোসেন্ট্রিক স্পিচ করছিল, যেটার আদতে সেরকম কোনো পজিটিভিটি নেই, তাই তো? আর ভাইগৎস্কি আবার অন্যরকম বললো। ভাইগৎস্কি কি বললো? 3 বছরের আগে পর্যন্ত বাচ্চাদের কি হয়? ভাষা এবং চিন্তা দুটো আলাদা থাকে। দেখো উপরে চিন্তা, ল্যাঙ্গুয়েজ আসছে, এখান থেকে থট আসছে, ঠিক আছে? তারপরে কি হচ্ছে? দুটো মার্জ হয়ে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থিঙ্কিং মার্জ হয়ে যাচ্ছে, মানে ভাষা চিন্তাকে প্রভাবিত করছে, চিন্তাও ভাষাকে প্রভাবিত করছে। একটু অন্যরকম এর থিওরিটা। বোঝা গেল? তাহলে 3 বছরের আগে দুটো আলাদা থাকলো, কেন আলাদা থাকলো দেখো এবার আমরা দেখব। 3 বছরের আগে মানে মোটামুটি 2 বছর বয়সে, এই অবস্থায় আমরা যারা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ওই চ্যাপ্টারটা করেছি, 2 বছর বয়সে বাচ্চা কোন ধরনের স্পিচ করে? না, 2 বছরের কথা বলা শুরু করে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের দুটো ইয়ে ছিল, প্রি লিঙ্গুইস্টিক আর লিঙ্গুইস্টিক ছিল। 2 বছর মানে লিঙ্গুইস্টিকে ঢুকে গেছে। ক্রাইং, কুইং, ব্যাবলিং এগুলো আগে, 2 বছরের আগে। 2 বছরেও একটা ভাষা বলছে, বা একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ড বলছে। হলোগ্রাফিক, হলোফ্রেস্টিক আর টেলিগ্রাফিক, তাই তো? যখন এই কথাগুলো বলছে, যে বাবা মা বা বাইরে, এই কথাগুলো বলছে, এগুলো সোশ্যাল স্পিচ। এই অবস্থাতে ওর চিন্তা এবং কথা দুটো আলাদাভাবে চলছে, আলাদা আছে। তারপরে বাচ্চার যখন বয়স হয়ে গেল, অ্যারাউন্ড এজ 3 হয়ে গেল, তখন বাচ্চা কি শুরু করলো? প্রাইভেট স্পিচ। এবারও সেন্টেন্স বলতে পারছে 3 বছর বয়সে, তখনও প্রাইভেট স্পিচ করছে, নিজের সঙ্গে নিজে কথা বলছে। এবং এটার মাধ্যমে বাচ্চা কি করছে? স্বনিয়ন্ত্রণ বা সেলফ রেগুলেশন করছে। তার মানে সেই কথার মাধ্যমে তার ভাবনাকে সে ইয়ে করছে, ত্বরান্বিত করছে, মানে ভাবনার উপর এফেক্ট আনছে, তাই তো? তাহলে এখান থেকে ওর ভাবনা এবং চিন্তাটা এক হওয়া শুরু হলো 3 বছরের পর থেকে। আর অ্যারাউন্ড 7 ইয়ার্সে এই প্রাইভেট স্পিচটা কিসে কনভার্ট হয়ে যায়? ইনার স্পিচে। যেটা কি হয়? আমরা সাইলেন্টলি করি। আগে আমরা বলে বলে করতাম ভার্বালি, সেটাই আমরা এখন বড় হয়ে আমরা তো এখন এটা করি। এটা করে তো নিজেকে ঠান্ডা করি, শান্ত করি, তাই না?
তো এটা হচ্ছে আমার কি ইনার স্পিচের পার্ট। বোঝা গেল? তাহলে ভাইগস্কিস থিওরি অনুযায়ী আমাদের ক্লাসরুম কিরকম হওয়া উচিত? প্রত্যেকটা পয়েন্ট তোমরা বলো, বলো কেন, বুঝিয়ে বলো, এক্সাম্পল দাও, বলো মেঘা। মানে স্টুডেন্টদেরকে কাজ যাতে এমনভাবে ভাগ করে দেওয়া হবে যাতে যারা দল করে কাজ করতে পারে, যাতে তাদের মানে এক একজনের থেকে আরেকজন মানে প্রভাবিত হয়, একদম তাদের দ্বারা প্রভাবিত হলো, তাদের চিন্তা ভাবনা আদান প্রদান হলো। কারণ কি, বারবার এই সোসাইটি এবং কালচারের দিকে গুরুত্ব দিচ্ছে। তো যখনই গ্রুপ করে কাজ করব তখন আমার ওদের কালচার ওদের সোসাইটি নিয়ে আমার মধ্যে আসবে, ওটা মিনি ফর্ম অফ সোসাইটি হবে। রেসিপ্রোকাল টিচিং মানে কি, পরীক্ষায় আসে বলো। এই যে যেটা এখন করছি এটা রেসিপ্রোকাল টিচিং। তোমরা বলছো, আমি বলছি, দুজনের মাঝখান থেকে একটা মতবাদ দরকার হচ্ছে, এটা পরস্পরকে হেল্প করছি আমরা, তাই না? তো এটা হচ্ছে আমার কি রেসিপ্রোকাল টিচিং, পারস্পরিক শিক্ষণ। পিয়ার টিউটারিং, বন্ধুদের সঙ্গে পড়াশোনা, গ্রুপ স্টাডি, যেটা তোমরা কোনোদিন করো না, তাই না? তো গ্রুপ স্টাডি। ডায়নামিক অ্যাসেসমেন্ট, এটার অর্থ হুম হুম না, বাইরে থেকে যারা সাহায্য করছে তাদের মানে যেটার উপর মূল্যায়ন বা এভালুয়েশন, হ্যাঁ যেটা শিখলো সেটার উপরে এভালুয়েশন, মানে একটা পরীক্ষার মতো করে, মানে যেটা শিখলো অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন। ডায়নামিক কেন বলা হচ্ছে মূল্যায়নকে? কতটা কি শিখলো। মূল্যায়নটা শুধুমাত্রই পুঁথিগত বিদ্যার উপরে না রেখে বিভিন্ন দিকের জিনিসপত্র মূল্যায়ন করছি, ওই জন্য এটাকে ডায়নামিক বলা হচ্ছে, স্ট্যাটিক নয়। স্ট্যাটিকভাবেই তো আমরা সাধারণত পরীক্ষা দিয়েছি, সেভাবে না করে কেউ কীভাবে অন্য একটা অন্ধ মানুষের হেল্প করছে সেটাও যেন অ্যাসেসমেন্টের পার্ট হয়। তাহলে অ্যাসেসমেন্টটা কী হবে? বিভিন্ন দিকে ডায়নামিক হবে। বোঝা গেল? আমাদের উচ্চশিক্ষামন্ত্রীর নাম কি, এই যে রিসেন্ট হলো, জানো? ও একটা জায়গায় বলেছে কিন্তু, যে কারিকুলাম তো কোনো স্ট্যাটিক বিষয় না, এটা ডায়নামিক বিষয়, সমাজের চাহিদা অনুযায়ী এটা পরিবর্তন করতে হয়। রিসেন্টলি আমি দেখলাম ওই কথাটা আমাদের সিডিপিতেও আছে বারবার, যখন ইনক্লুসিভ এডুকেশন পড়বো তখন আসবে। এবার দুজনের মধ্যে ডিবেটটা আমরা প্রথমেই আলোচনা করে নিয়েছি, প্রথমে কি ডিবেট বলো, পিঁয়াজে বলো কি বলেছিল, আর এদিকটাতে আমরা দেখবো ভাইগৎসকি কি বললো। কেয়া বলো, প্রথম পয়েন্টটা বলো। লার্নিং মাসেল ডেভেলপমেন্ট। হুম, তো আগে শিখবে তারপর ডেভেলপমেন্ট হবে, এটা কি? এটা কে বলেছিল? এটা তো ভাইগটস্কি বলেছে। আগে শিখবে তারপর ডেভেলপমেন্ট হবে, হ্যাঁ একদম, যেটা আগে ডেভেলপমেন্ট হয় তারপরে লার্নিং হবে, একদম। কেন? কারণ আমরা দেখলাম একটু আগে, এই যে এখানটাতে কি করছে, সোসাইটি হেল্প করছে আর এটা নিজে করছে, তাই না? নিজে করলেও ডেভেলপমেন্টালি রেডি থাকাটা জরুরি, নাহলে তো পারবেই না। যেমন যেমন ধরো, এখন আমি দেখছি যে ফেসবুকে পোস্ট করছে যে বাংলায় কোথায় ভালো টেট, আবার টেট পড়ানো হয়, সেখানটাতে কোনো একজন ব্যক্তি থাকছে যে গিয়ে বলছে সেলফ স্টাডি। তো অবশ্যই সেলফ স্টাডি সবসময় ভালো করা উচিত, কিন্তু যার এগুলো সাইকোলজি সম্বন্ধে আইডিয়া নেই, বা যার ধরো অঙ্ক টঙ্কতে অসুবিধা আছে, তাদের সেলফ স্টাডি করলে হ্যাঁ বাড়িতে তো বই, মানে ফোন, ইউটিউব, এখন তো সবই আছে, কিন্তু গাইড তো না হলে আমরা বুঝতে পারবো না। আমি যখন টেট দিয়েছিলাম 22 টেট, ওটা আমি পাস করেছিলাম কোনো রকমে না, ভালোই পাস করেছিলাম। তো 22 টেটের সময় আমি জানতামই না সিডিপি কি। তো আমাদের যে ম্যাডামের কাছে পড়তাম, 2 মাসের জন্য 2000 টাকা ফিস নিয়েছিলেন, 2 মাসের কোর্স 2000 টাকায়। তো সেটা 2022 সালে, সেটা যথেষ্টই টাকা, তাও মানে কোথাও খোঁজ না পেয়ে ভর্তি হয়েছিলাম ওনার কাছে। তার আগে আমি শুনেছিলাম মালদার একজন ভালো টিচার আছেন, খুব নাম করা, তো সুযোগ পাইনি সেখানে। তো যাই হোক, ওখানে ভর্তি হয়েছিলাম, ওখানে দুর্দান্ত অঙ্ক করাতো। ওখানে গিয়ে আমার অঙ্ক হয়েছিল, বাংলা ইংলিশ সেরকম একটা আলোচনা হয়নি, অঙ্কটা আমার খুব ভালো করে হয়ে গেছিলো। কিন্তু সিডিপি কি সেটা আমরাও জানতাম না, ওখানে যারা পড়াতেন ওরাও জানতো না। তো শেষে একদিন আমাদের যে টিচার ছিলেন, মানে যিনি মালিক, তিনি বইপত্র নিয়ে পড়াশোনা করে একটা দিন, আমাদের পরীক্ষাটা ছিল ডিসেম্বরের 10 তারিখে, আর তার কিছুদিন আগেই ছিল কালী পুজো। কালী পুজো হয়ে গেছে, কালী পুজোর পরে পড়তে যাচ্ছি, চরম ডিপ্রেশনে আছি। 11 তারিখে না, হ্যাঁ 11 তারিখে। তো চরম ডিপ্রেশনে আছি, পড়তে যাচ্ছি, তখন তো শীতকাল, তো পড়তে যাওয়ার সময় সন্ধ্যা হয়ে যাচ্ছে, অদ্ভুত একটা পরিস্থিতি, বাজে লাগছে পড়তে যেতে। সিডিপি কি সেটাই যায় না। এবার তারপরে আবার তখন
ও আর প্রথম করলো যে সাবজেক্টের সঙ্গে পেডাগজিও থাকবে, এটা আমরা জানতে পারলাম। আগে তো জানতাম শুধু সাবজেক্ট পড়লেই হবে। দিয়ে এবার স্যারটা একদিন আমাদের গ্রুপ ডিসকাশন করলো, একদিনই আমাদেরকে বললো, সবাই সবার মধ্যে আলোচনা করলাম। তো যাই হোক, তারপরে পাশ করে গেছিলাম। এই ছিল আমাদের হাল, যে আমরা সাইকোলজি কি আমরা নিজেরাও জানি না, আমাদেরকে যারা মেন্টরশিপ দিচ্ছেন তারাও জানে না। এই জায়গা থেকে এখন যদি কেউ বলে যে সেলফ স্টাডি করেই পাশ করা যাবে, তাহলে অনেক ভ্রান্ত ধারণা আছে। হ্যাঁ, সেলফ স্টাডি করে পাশ করা যাবে যদি আগে থেকে ওর কিছু প্রায়র নলেজ থাকে এই সাবজেক্টগুলোর সম্বন্ধে। ধর দেখা গেল সাইকোলজি নিয়ে পড়েছে বা এগুলোর সঙ্গে ওর কোনো টাচ আছে, তাহলে ও পারবে। বা বিএড ডিএলএড যদি কেউ খুব ভালো করে করে সেও পারবে, কিন্তু তাছাড়া কিন্তু সম্ভব না। এমনকি আমরা যে থিওরিগুলো পড়াই সিডিপিতে, হ্যাঁ, আচ্ছা, সবথেকে মানে বাকি সবগুলো হলে আছে ওখানে এটাতেই কমার্স কম ছিল। আছে। আমি বলছিলাম না যে ওখানে গিয়ে বুঝতে পারলাম ব্যাপারটা যে বুঝতে পারলাম। সবকিছু হয় না। এমনকি এইটা যেটা আমরা থিওরি পড়াই, থিওরি ইজন্ট এনাফ তোমার পরীক্ষা ভালো নম্বর পাওয়ার জন্য। একটাই সূত্র, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্র্যাকটিস। তোমরা প্রত্যেকে থিওরি জানো, এখনো পর্যন্ত যা যা পড়ানো আছে, আমি যেভাবে পড়েছি, তোমাদের মুখ থেকে যেভাবে শুনেছি আমি, তোমরা প্রত্যেকে এ টু জেড, পাই টু পাই সব জানো, তোমাদের সব ক্লিয়ার। স্টিল তোমরা পরীক্ষাতে কেউ 30-এ 30 পাচ্ছ না, 30-এ 24-25 পাচ্ছ, ভালো ছেলে মেয়ে 28-29 পাচ্ছ। কিন্তু ওই যে ওই জায়গাটাই, ওই গ্যাপটা পূরণ করতে হবে। ওটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্র্যাকটিস করে করেই হবে। পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট তুলনামূলক হয়েও যায়, কিন্তু সিটের যেটা, সেখানটাতে যেহেতু মানে ভাষার মারপ্যাচ থাকে, লাইনগুলো রকম করে দেওয়া থাকে, তো সেই জায়গাটাতে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্র্যাকটিস করতেই হবে। এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেউ যদি কোথাও না পড়ে বাড়িতে খুলে বসে, ভাববে এই বই ভুল করা আছে, ডেফিনেটলি ভাববে এই বই ভুল করা আছে। আমরাও যখন এগুলো পড়িনি, তখন আমরা পিওয়াইকিউ করতে গিয়ে ভেবেছি যে বইয়ে বোধহয় ভুল উত্তর দেওয়া আছে। কিন্তু অ্যাকচুয়ালি এক্সামিনার কি চাই, কেন ওই উত্তরটা ঠিক, ওটা বোঝার জন্য থিওরির ডিপ আন্ডারস্ট্যান্ডিং দরকার, যেটা একা কোনো মতেই সম্ভব না। সাবজেক্ট হয়ে যাবে, বাংলা ইংলিশ হয়ে যাবে, এই জিনিসগুলো হবে না। আচ্ছা, এটা বলো, দুজনের স্পিচ বলো। এটা কোন স্টেজে হয়? পিঁয়াজে কোন স্টেজে বলেছিল? প্রি অপারেশনালে। প্রি অপারেশনালে ইগোসেন্ট্রিজম চলে আসে বাচ্চাদের মধ্যে, অন্যের পার্সপেক্টিভ বুঝতে পারে না, তখন বাচ্চারা নিজের মধ্যে যে বিড়বিড় করে, ইগোসেন্ট্রিক স্পিচ। এটা কোন হিসাবে দেখা হয়েছিল? এটা একটা নেগেটিভ থট, মানে নেগেটিভ হিসাবে দেখেছিল পিঁয়াজে। কিন্তু ভাইগৎস্কি কি বললো, যে বাচ্চার, আচ্ছা প্রি অপারেশনালের সময়কাল 2 থেকে 6। 2 থেকে 7, তাহলে 2 থেকে 7। আবার ভাইগৎস্কি এই প্রাইভেট স্পিচের কথা কখন বললো? অ্যারাউন্ড 3 ইয়ার্স। তাহলে একই সময়কালে দুজন দুরকম তথ্য দিচ্ছে। এর তথ্য অনুযায়ী আমরা কি দেখছি, বাচ্চারা প্রাইভেট স্পিচের মাধ্যমে কি করছে, নিজেকে রেগুলেট করছে, তাই না? তাহলে এ নেগেটিভলি দেখলো, এই আবার জিনিসটাকে কিভাবে দেখলো, একটু পজিটিভলি দেখলো। এটা একটা ডিবেটের জায়গা। আরেকটা ডিবেটের জায়গা, এখানটাতে পিঁয়াজে কি বলেছিল, স্টেজগুলো কি হবে, ইউনিভার্সাল হবে এবং ফিক্সড হবে। ইউনিভার্সাল মানে সবাই সেই স্টেজের মধ্যে দিয়ে যাবে, আমার বাড়ির ছেলে বা আমার বসের বাড়ির ছেলে সবাই। এবং সেখানটাতে কালচারটা কি করেছিল, খুব মাইনর রোল প্লে করেছিল কালচার, পিঁয়াজের থিওরিতে মাইনর রোল। কালচার নিয়ে অত ভাবেনি ও, বেশিরভাগটা বাচ্চা নিজে করছে সেটা নিয়ে ভেবেছিল, সোসাইটি কালচার নিয়ে ওর থিওরিতে ছিল না। এখানটাতে আচ্ছা, এরটা হচ্ছে কি বলতো, স্টেজ ওয়াইজ, বুঝলে? আর এ কিন্তু কন্টিনিউয়াস হিসেবে দেখেছিল, মানে ওটাও কন্টিনিউয়াস, কিন্তু কন্টিনিউয়াসের স্টেজ আছে। আর ভাইগৎস্কি এতক্ষণ যে পড়লাম, ভাইগৎস্কির কোনো স্টেজ পড়লাম? ভাইগৎস্কি কোনো স্টেজের কথা বলেনি, দুজন স্টেজের কথা বলছে, একজন পিঁয়াজে, একজন কোহলবার। আমরা পরের দিন পড়বো। তো এই ভাইগৎস্কি কি বললো, যে আমাদের ইয়েটা কি হবে, কন্টিনিউয়াস প্রসেস হবে, এবং এটা কিসের উপরে বেসিক্যালি তৈরি হয়ে থাকবে, সোসাইটি বা কালচারের উপরে দাঁড়াবে বাচ্চার বিকাশটা। বোঝা গেল? ব্যাস, এটুকুই ছিল। নলেজ ইজ কো কনস্ট্রাক্টেড মানে একে অপরের দ্বারা কনস্ট্রাকশন হবে নলেজের। নলেজ সিঙ্গেল এন্টিটি নয়, একা একা নলেজ গেইন করা যায় না। আমি যেটা একটু আগে বলছিলাম, সেলফ স্টাডি ইজন্ট এনাফ, তোমার একটা গাইডেন্স বা একটা বন্ধুও দরকার যে এগুলোর সঙ্গে যুক্ত, তাই না?